সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে। তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে কোষ বিভাজন চ্যাপ্টারের অ্যাডভান্স সলভিং ক্লাস নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা? ওকে, সুমাইয়া, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনন্ত, লিজা, নুসরাত, ইয়ামিন, লিজা, মেজবা, সঞ্জিতা, ইয়ামিন, সিদরাতুল, নাজিফা, রেজওয়ানা, ইভা, ফারহানা, কণিকা, আনিকা, ফারিহা, হাবিবুর, রাদিয়া, প্রমিলা, গালিয়া, কারিমা। ওকে, ঠিক আছে। তোমরা অনেকেই জয়েন করেছো। তো আশা করি তোমরা ভালো আছো। ওকে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা কোষ বিভাজন চ্যাপ্টারটা অনেকদিন ধরে পড়ছিলাম এবং কোষ বিভাজন চ্যাপ্টারে আমরা দেখো, প্রথমে তো আমরা লেকচার পড়েছি। লেকচার পড়ার পরে কোষ বিভাজন চ্যাপ্টার থেকে তোমাদের বোর্ড পরীক্ষার জন্য কি কি এমসিকিউ ইম্পর্টেন্ট সেগুলো আমরা সলভ করেছি। অ্যাডমিশন টেস্টের জন্য কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট সেগুলো আমরা সলভ করছি। তো কোষ বিভাজন চ্যাপ্টারে আমরা যেভাবে পড়িয়েছি, আশা করি এরপরে আর তোমাদের কোনো কোশ্চেন থাকতে পারে না, তাই না? কোষ বিভাজন চ্যাপ্টারে মেইন ইম্পর্টেন্ট এমসিকিউ, মেইন ইম্পর্টেন্ট যে তোমার সিকিউ কোশ্চেন গুলো আছে, সেই সিকিউ কোশ্চেন গুলো কিন্তু আমরা সলভ করার চেষ্টা করেছি, রাইট? তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আজকে আমাদের টপিকসটা হলো অ্যাডভান্স সলভিং ক্লাস। কোষ বিভাজন চ্যাপ্টারে অ্যাডভান্স সলভিং ক্লাস বলতে আমরা বোঝাচ্ছি অ্যাডমিশনে যেসব এমসিকিউ আসে সেই এমসিকিউ গুলো আমরা আজকে সলভ করব। আর অ্যাডমিশন টেস্টে যে সিকিউ কোশ্চেন গুলো এসছে সেই কোশ্চেন গুলো আমরা আজকে সলভ করব। এবং এই কোশ্চেন গুলো সলভ করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো যে তুমি অ্যাডমিশনের কোশ্চেনগুলো যদি সলভ করো, তাহলে অ্যাডমিশনের কোশ্চেন সলভ করলে বিগত বছরে অ্যাডমিশন টেস্টে কি কি এমসিকিউ আসে এগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবে। অ্যাডমিশন টেস্টে এমসিকিউ গুলো কি টাইপের হয়, কোন টপিকস গুলো ইম্পর্টেন্ট, কোন টপিকস গুলো থেকে বেশি বেশি কোশ্চেন করে, কোন টপিকস গুলো থেকে কম কম কোশ্চেন করে, এগুলো সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া পাওয়া যাবে। ওকে, তো এই জন্য আমরা মূলত অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো সলভ করব। আর আরেকটা সুবিধা আছে, সেটা হলো যে অ্যাডমিশনের কোশ্চেনগুলো যদি তুমি সলভ করো, তাহলে বোর্ড পরীক্ষায় অনেকগুলো এমসিকিউ তুমি কমন পাবে। ঠিক আছে? তো এই জন্য আমরা অ্যাডমিশনের কোশ্চেনগুলো সলভ করব, যেহেতু আমাদের মূল টার্গেট হলো একটা ভালো ভার্সিটিতে বা মেডিকেলে অথবা বুয়েটে ভালো একটা জায়গায় চান্স পাওয়া, রাইট? ঠিক আছে? তো তোমরা অলরেডি, আমি এটা কোশ্চেন তোমাদেরকে সবসময় জিজ্ঞেস করি যে বিগত বছরের, আমি গত সপ্তাহে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা অ্যাডমিশন টেস্টের গাইড থেকে বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করেছো কিনা, এমসিকিউ কারা কারা সলভ করেছো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। বিগত বছরে এমসিকিউ অ্যাডমিশন টেস্টের গাইড থেকে তোমরা কারা কারা সলভ করেছো কমেন্টে জানিয়ে দাও। ওয়াও, অনেকেই সলভ করেছো। আশফাকুল, মারুফা, সাথী, নুরা। ওকে, অনন্ত, তাজরিন, নূর। ওকে, হোসেইন, আবির। ওকে, তো অনেকেই সলভ করেছে, আবার অনেকে সলভ করেনি। তো তোমরা যারা এখনো সলভ করনি, তোমরা সলভ করে ফেলো, কারণ পরবর্তীতে আমি তোমাদেরকে বারবার বলেছি যে তুমি যদি এখন থেকে সলভ করতে না পারো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, পরবর্তীতে কিন্তু তুমি সময় পাবে না, এগুলো সলভ করার সময় পাবে না। ঠিক আছে? সো এখন থেকে সলভ করা শুরু করে দাও। তাহলে আমরা শুরু করে দেই। আমাদের প্রথমে এমসিকিউ আমরা সলভ করবো, দেন আমরা সিকিউ সলভ করব। ঠিক আছে? তাহলে প্রথম এমসিকিউটা আমরা দেখে নিই। প্রথম এমসিকিউটা হলো যে কোষকে মাইটোসিস বিভাজন থেকে বিরত রাখে নিচের কোনটি? কি হবে এটা? পোল কোশ্চেন।
তাহলে কি হবে এটার উত্তর? ইয়েস, তাহলে P53 প্রোটিন, তাই না? তাহলে কে কে সঠিক উত্তর দিয়েছে আমরা দেখি। অনন্ত, তারপরে ফুয়াদ, রিয়াজুল জান্নাত, মুফিদুল, রাবুকা জান্নাত, নুসাইবা, মরিয়ম, উদিতা বিশ্বাস, নাজিহা। ওকে, তাহলে P53 প্রোটিন, এই প্রোটিনটার জন্য কিন্তু কোষ বিভাজন একটা নিয়ন্ত্রিত উপায়ে কোষ বিভাজন হয়, তাই না? এবং এটা কোষ বিভাজনকে বিরত রাখে। মানে কোষ বিভাজনের তো একটা সিকোয়েন্স আছে, রাইট? একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে করে কোষ বিভাজন হয়, রাইট? তো এই P53 প্রোটিন করে কি, এই কোষ বিভাজনটাকে নিয়ন্ত্রণ করে। ওকে, এখন যদি এই প্রোটিনটা যদি কারো কম তৈরি হয় বা না তৈরি হয়, তাহলে তার কোষ বিভাজন ঠিকভাবে হবে? হবে না। তাহলে তার কোষ বিভাজনটা নিয়ন্ত্রিত উপায়ে হবে না, তার কোষ বিভাজনটা অনিয়ন্ত্রিতভাবে হবে। আর আমরা বলেছিলাম অনিয়ন্ত্রিত ভাবে যদি কোষ বিভাজন হয় তখন তাকে কি বলে? মাইটোসিস। তখন সেটাকে কি বলে? মাইটোসিস যদি অনিয়ন্ত্রিতভাবে হয় তখন সেটাকে বলছি আমরা টিউমার বা ক্যান্সার, রাইট? ঠিক আছে, পরের কোশ্চেন আমরা চলে যাই। এবং দেখো একটা জিনিস তোমাদেরকে আমি বলে দেই, এটা তোমরা লক্ষ্য করবে। দেখো, বিগত বছরের কোশ্চেন সলভ করলে কি কি সুবিধা। দেখো, বিগত বছরের কোশ্চেন সলভ করলে একটা সুবিধা হলো যে বিগত বছরের কোশ্চেনগুলো রিপিট আসে। যেমন দেখো, এই প্রশ্নটা প্রথমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2020 সালে আসছে। দেখো, প্রথমে এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2020 সালে আসছে। বাট একই কোশ্চেন আবার দেখো রাজশাহী ভার্সিটিতে 2021 সালে আসছে। তার মানে প্রিভিয়াস ইয়ারে জাহাঙ্গীরনগর ভার্সিটির কোশ্চেন 2020 সালে কোশ্চেন যে সলভ করেছে, সে কিন্তু রাজশাহী ভার্সিটিতে যখন 21 সালে পরীক্ষা দিয়েছে, সে কিন্তু কমন পেয়েছে। আবার একই কোশ্চেন দেখো গুচ্ছ পরীক্ষায় 2022 সালে আসছে, মানে তারপরের বছরে আসছে। তার মানে আমরা বুঝতে পারছি যে বিগত বছরে কোশ্চেন যদি সলভ করা হয় যে কোনো ভার্সিটি, তাহলে সেটা অন্য ভার্সিটিতেও কমন পাওয়া যায়, অথবা ওই একই ভার্সিটিতে কমন পাওয়া যায়। ঠিক আছে, এই জন্য বিগত বছরের কোশ্চেন সলভ করার অনেক গুরুত্ব আছে। পরের প্রশ্ন, কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন হয়? কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন হয়? তাহলে কি হবে এটার উত্তর? খুবই সহজ, তাই না? আমরা একটু ক্লু দেই তোমাকে। নিউক্লিয়াসের ইংলিশ হলো ক্যারিওন। নিউক্লিয়াসের ইংলিশ হলো ক্যারিওন। হ্যাঁ, ক্যারিওন, ক্যারিওন। নিউক্লিয়াসের ইংলিশ হলো ক্যারিওন। তাহলে এখন তোমরা বলতে পারবে, তাই না? তাহলে কি হবে এটার উত্তর? দেখি কে কে সঠিক উত্তর দিয়েছো। তাহলে উত্তর কি হবে? ক্যারিওকাইনেসিস, রাইট? ওকে, তাহলে নুরা, তারপর হলো রেটিনা সরকার, মরিয়ম, ফুয়াদ, মীর তাবাস্সুম, রহিমা, তারপর মুহিদুল, তুর্য, নুসাইবা, অনন্ত আর উদিতা বিশ্বাস। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তাহলে সাইটোকাইনেসিস কি? সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের বিভাজন, তাই না? তাহলে সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন, রাইট? ওকে, আর ইন্টারকাইনেসিস কি বা ইন্টারফেস কি? দুইটা কোষ বিভাজনের মধ্যবর্তী যে সময় সেটা। আর মেটাকাইনেসিস তো তোমার বিষুবীয় অঞ্চলে যে ক্রোমোজোমগুলো অবস্থান করে তখন সেটাকে বলা হয় মেটাকাইনেসিস, তাই না? ওকে, ওকে, পরের প্রশ্ন। এবং দেখো এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার গুরুত্ব দেখো। মেডিকেল অ্যাডমিশন টেস্টে 19 সালে এই কোশ্চেনটা আসছে। এই একই কোশ্চেন ডেন্টাল ভর্তি পরীক্ষায় 20 সালে আসে, একই কোশ্চেন ডেন্টাল ভর্তি পরীক্ষায় 21 সালে আসছে। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেন। কোষ বিভাজনের কোন উপদশায় সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে সিন্যাপসিস ঘটে? মানে সিন্যাপসিস ঘটে কোন পর্যায়ে? তাহলে কি হবে এটার উত্তর? কি হবে উত্তর? খুবই সহজ। সিন্যাপসিস কি আমি বলেছিলাম, মনে আছে তোমাদের? সিন্যাপসিস কি? কাছে আসার গল্প, তাই না?
কাছে আসার গল্পকে বলা হয় সিন্যাপসিস। এখন কাছে আসার গল্প জিনিসটা কি আমরা বলেছিলাম, মনে করো এটা হলো বাবার ক্রোমোজোম। আচ্ছা একটু সুন্দর করে আঁকি। মনে করো এটা হলো বাবার ক্রোমোজোম, হ্যাঁ, আর এটা মনে করো মায়ের ক্রোমোজোম, আর এক কোনায় আছে, এটা হলো মায়ের ক্রোমোজোম। এখন এই যে মায়ের ক্রোমোজোম যখন বাবার ক্রোমোজোমের কাছাকাছি চলে আসবে, এই যে কাছে চলে আসলো, এই যে কাছে চলে আসলো, এটা যখন কাছে চলে আসলো, এই কাছে আসার যে গল্প, এই প্রক্রিয়াটাকে বলছি আমরা সিন্যাপসিস। আর সিন্যাপসিসের ফলে এই যে এরা জোড় বাঁধলো, এই যে জোড় বাঁধলো, এই জোড় বাঁধাকে বলছি আমরা বাইভ্যালেন্ট। তাহলে এখানে কয়টা বাইভ্যালেন্ট? একটাই বাইভ্যালেন্ট। তাহলে এই বাইভ্যালেন্ট সিন্যাপসিস, এটা বাইভ্যালেন্ট। তাহলে বাইভ্যালেন্ট সিন্যাপসিস এটা কোন পর্যায়ে দেখা যায়? তাহলে কি হবে এটার উত্তর? ভেরি গুড। তাহলে এটা জাইগোটিন পর্যায়ে দেখা যায়, রাইট? তাহলে কারা কারা সঠিক উত্তর দিয়েছে একটু দেখি। নিশাত, অনন্ত সরকার, উদিতা বিশ্বাস, রেটিনা সরকার, মরিয়ম, অর্পণ, রিয়াজুল, পলাশ, সাদিয়া, তাহমিনা। ওকে, ঠিক আছে। এবং দেখো এই কোশ্চেনটা কতবার আসছে দেখছো বিগত বছরে, বিভিন্ন ভার্সিটিতে কতবার আসে। খুবই সহজ না কোশ্চেনগুলো? তাহলে ভার্সিটির কোশ্চেন বা অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো কিন্তু খুব যে কঠিন হয় ব্যাপারটা কিন্তু তা না। পরের প্রশ্ন আমরা দেখি। মাইটোসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডলজাতীয় বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াটাকে কি বলে? ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলে? কি বলে বলো, কি হবে এটার উত্তর? খুবই সহজ, তাই না? ক্রোমোজোমের বিন্যস্ত হওয়া বিষুবীয় অঞ্চলে, মনে করো এটা হলো এই যে ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে আসছে। তাহলে এই যে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল, এটা এটা তো বিষুবীয় অঞ্চল, তাই না? এটা তো বিষুবীয় অঞ্চল, রাইট? এই জায়গাটা তো বিষুবীয় অঞ্চল। তাহলে এই যে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলো যে আসলো, এই বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াটাকে কি বলে? আর এগুলোর নাম তো স্পিন্ডল তন্তু, তোমরা সবাই জানো, তাই না? স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু, ঠিক আছে? তাহলে কি হবে উত্তর? ভেরি গুড। তাহলে উত্তর হলো মেটাকাইনেসিস। ওকে, তাহলে দেখি কারা কারা সঠিক উত্তর দিয়েছো তোমরা। নুরা, নিশরাত, মরিয়ম, উদিতা বিশ্বাস, তারপরে নিহাল, রহিমা, নুসাইবা, সুমাইয়া, নিঝুম, হলো রিয়াজুল জান্নাত, পলাশ। ওকে, তাহলে কোশ্চেনগুলো দেখো খুবই সহজ, কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে, তাই না? সহজ কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপরে কোশ্চেনটা আমরা দেখি। মিওসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়? কায়াজমা, কায়াজমা তৈরি হয় বলো। কায়াজমা, কায়াজমা জিনিসটা কি মনে আছে নিশ্চয়ই? তাহলে এটা যদি হয় বাবার ক্রোমোজোম, এবং অবশ্যই দ্বিগুণ অবস্থায় আছেন ডিএনএ, আর এটা মনে করো মায়ের ক্রোমোজোম, এটা হলো মায়ের ক্রোমোজোম। হ্যাঁ, তাহলে এটা বাবার ক্রোমোজোম আর একটা মায়ের ক্রোমোজোম, এই যে বাবার ক্রোমোজোম আর মায়ের ক্রোমোজোম। হ্যাঁ, তাহলে এই যে ক্রোমোজোম, এই যে এক্স অক্ষরের মতো হয়ে আছে, এই যে এক্স অক্ষরের মতো যে হয়ে আছে, এই এক্স অক্ষরের মতো হওয়াটাকেই বলছি আমরা কায়াজমা, তাই না? এবং এই কায়াজমার গঠন হওয়ার পরে কি হয় ঘটনাটা? এই যে বাবার ক্রোমোজোমের কিছু অংশ মায়ের ক্রোমোজোমে চলে যায়, তাই না? মায়ের ক্রোমোজোম, এটা হলো মায়ের ক্রোমোজোম, আর এটা হলো বাবার ক্রোমোজোম, এটা হলো বাবার ক্রোমোজোম। তাহলে মায়ের ক্রোমোজোমের কিছু অংশ বাবার ক্রোমোজোমের মধ্যে চলে যায়, আবার বাবার ক্রোমোজোমে মায়ের কিছু ক্রোমোজোম চলে গেল, আবার মায়ের ক্রোমোজোমে বাবার ক্রোমোজোমে কিছু অংশ চলে গেল, মায়ের ক্রোমোজোমে বাবার ক্রোমোজোমে কিছু অংশ চলে গেল।
তাহলে এই যে চলে গেল, এই যে জিনের বিনিময় হলো, এই বিনিময় প্রক্রিয়াটাকে আমরা বলছি আবার কি? ক্রসিং ওভার। এই বিনিময় প্রক্রিয়াটাকে আমরা বলছি কি? ক্রসিং ওভার। ক্রসিং ওভার। তাহলে কায়াজমা ক্রসিং ওভার এটা কোন পর্যায়ে দেখা যায়? এটা তোমরা সবাই বলতে পারবে, খুবই সহজ। তাহলে কি হবে এটার উত্তর? প্যাকাইটি, রাইট? ঠিক আছে, তাহলে কে কে সঠিক উত্তর দিয়েছে? মুহিব, উদিতা বিশ্বাস, মৃত্তিকা, তুষার, অর্পণ, হাফসা, মিতু, রেটিনা সরকার, ইরফাক, নিশাব। ওকে, এবং দেখো এই কোশ্চেনগুলো এতটাই ইম্পর্টেন্ট, তুমি দেখো কতবার বিভিন্ন সালে আসছে, দেখেছো কতবার আসছে বিভিন্ন ভার্সিটিতে এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে। তার মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টেরও কিছু কোশ্চেন ভার্সিটিতে তুমি কমন পাবে, ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কিছু কোশ্চেন মেডিকেলে তুমি কমন পাবে। এইভাবে করে কোশ্চেনগুলো রিপিট হয়। সবাইকে বুঝতে পেরেছো কোশ্চেনগুলো কিভাবে রিপিট হয়? ক্লিয়ার সবাই? ওকে, পরের কোশ্চেন আমরা দেখি। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার VLJ এর মতো দেখায়? বলো কি হবে এটার উত্তর? VLJI। ভি, ভি মানে হলো এই যে ভি অক্ষরের মতো, এটা হলো মেটাসেন্ট্রিক, তাই না? মেটাসেন্ট্রিক। এল সাবমেটাসেন্ট্রিক। জে অ্যাক্রোসেন্ট্রিক। আর আইতে হলো টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক, ঠিক আছে। তাহলে এগুলো হলো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণী বিভাগ, রাইট? এখন কোশ্চেন হলো কোন পর্যায়ে এই ঘটনাটা ঘটে? খুবই সহজ কিন্তু উত্তর। তাহলে কোন পর্যায়ে? ইয়েস। এবং দেখো এটা কতবার আসছে দেখেছো? জাহাঙ্গীরনগর ভার্সিটি 21 সালে আসছে, 17 সালে আসছে, কুমিল্লা ভার্সিটিতে 14 সালে এসছে, গুচ্ছ 21 সালে এসছে, এগ্রি ভার্সিটিতে 22 সালে এসছে। হুম, ওকে, তাহলে কি হবে এটার উত্তর? তাহলে অ্যানাফেজ পর্যায়ে, রাইট? ওকে, তাহলে কে কে সঠিক উত্তর দিয়েছে আমরা দেখি। নিশাদ, তারপরে নিহাল, তুর্য, নুরা, অর্পণ, রেটিনা সরকার, রিদি, কাফি, ইরফাক, মারুফা। হ্যাঁ, তোমরা সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা আচ্ছা, এরপরে কোশ্চেন, কোন প্রক্রিয়ায় জীবদেহে ক্ষত স্থান পূরণ হয়? এটা হলো মাইটোসিস মিওসিসের যে আমরা গুরুত্ব পড়েছিলাম না, সেই গুরুত্ব থেকে একটার গুরুত্ব থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। তাহলে ক্ষত স্থান পূরণ হয়, ক্ষত স্থান পূরণ করা, এটা কোন কোষ বিভাজনের গুরুত্ব? তাহলে কি হবে? ভেরি গুড, তাহলে কি হবে উত্তর? মাইটোসিস, তাই না? তাহলে আমরা এটা মাইটোসিসের গুরুত্ব থেকে কোশ্চেনটা করা হয়েছে। আশিক, জুই, মাহফুজুল, উম্মে হাবিবা, তাহিয়া, রবিউল, রুমানা, তাসফিয়া,
রূপা আর হলো সুমাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে মাইটোসিসের আর কি কি গুরুত্ব রয়েছে আমরা জানি, যে ক্রোমোজোম সংখ্যা সমতা রক্ষা করা, তারপর হলো টিউমার, ক্যান্সার, এই জিনিসগুলো, তাই না? মাইটোসিসের গুরুত্ব, দৈহিক বৃদ্ধি, এগুলো হলো মাইটোসিসের অন্যান্য গুরুত্ব। পরের প্রশ্ন, মানব শরীরে কোন কোষ বিভাজিত হয় না? তাহলে মনে রাখতে হবে, যেই কোষের মধ্যে সেন্ট্রিওল নাই সেই কোষ বিভাজিত হতে পারে না। তাহলে এর মধ্যে কোন কোষের মধ্যে সেন্ট্রিওল নাই? দেখো তো। তাহলে কি হবে উত্তর এটা? ওকে, তাহলে উত্তর হলো নিউরন, তাই না? খুবই কিন্তু সহজ একটা কোশ্চেন। কেন? কারণ নিউরনের মধ্যে সেন্ট্রিওল থাকে না। তাহলে নিশাত, কাফি, তুর্য, ফুয়াদ, উদিতা বিশ্বাস, তারপরে জাফরিন, ওহানা সিদ্দিকী, নুরা, নিহাল, আশিক। ওকে, তাহলে নিউরন বিভাজিত হয় না, আর বাকিগুলো তো বিভাজিত হয়, তাই না? এটা তোমরা জানোই। ওকে, পরের কোশ্চেন দেখি। নিচের কোন প্রক্রিয়াটি কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু মানে হলো কোষ সুইসাইড করে, রাইট? এটা সংক্ষেপে তোমরা মনে রাখতে পারো, সুইসাইড। সুইসাইড। তাহলে কোষ দুই ভাবে মারা যায়, তাই না? এর মধ্যে কোনটা জেনেটিক্যালি মৃত্যু? তাহলে কি হবে এটার উত্তর? ইজি কিন্তু কোশ্চেনগুলো, দেখো। তাই না? ওকে, তাহলে উত্তর কি? অ্যাপোপ্টোসিস। ঠিক আছে। ওকে, রহিমা, মৃত্তিকা, উদিতা, নুরা, মুহিব, তুষার, রেটিনা সরকার, মেহরাজ, আবির, সারিকা। ওকে, তাহলে কোষ দুই ভাবে মারা যেতে পারে, তাই তো? একটা হলো পুষ্টি অথবা বিষাক্ত দ্রব্যের কারণে, পুষ্টির অভাবে প্লাস বিষাক্ত পদার্থ। তাহলে এটার কারণে যদি কোষ মারা যায় তখন তাকে বলছি আমরা কি? নেক্রোসিস, তাই না? নেক্রোসিস। আর জেনেটিক্যালি যে নিয়ন্ত্রিত মৃত্যু, এটাকে আমরা বলছি অ্যাপোপ্টোসিস। ঠিক আছে।
পরের প্রশ্ন, কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে? ডিএনএ সংশ্লেষণ মানে কি? ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়। সংশ্লেষ মানে হলো তৈরি হয়, মানে ডিএনএ একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়। তাহলে এই ঘটনা ঘটে কোথায়? তাহলে কি হবে উত্তর? ওকে, তাহলে কি হবে? এস পর্যায়ে, তাই না? খুবই সহজ কিন্তু। তাহলে তোমরা সঠিক উত্তর কারা কারা দিয়েছো? উদিতা, মেহরাজ, তুষার, ইশরাত, রেটিনা সরকার, আমিন, নিশাত, মরিয়ম, রিয়াজুল জান্নাত, পলাশ। ওকে, ভেরি গুড। তাহলে ডিএনএ সংশ্লেষণ ঘটে। তাহলে আমরা জানি যে কোষ চক্রে যে প্রস্তুতি পর্যায়, এর আবার ৩টা পর্যায় রয়েছে। একটা হলো G1 পর্যায়, যে G1 দশা, একটা হলো S পর্যায়, আর একটা হলো G2 দশা। G1 পর্যায়ে কি হয় সেটা আমরা জানি। G1 পর্যায়ে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এই জিনিসগুলো তৈরি হয়, বিভিন্ন এনজাইম তৈরি হয়, তাই না? তারপরে আরএনএ তৈরি হয়, রাইট? এই ঘটনাগুলো ঘটে হলো G1 দশায়। এস পর্যায়ে কি হয়? এস পর্যায়ে ডিএনএ সংশ্লেষণ ঘটে বা ডিএনএ প্রতিলিপন ঘটে বা ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়। আর G2 পর্যায়ে কি হয়? G2 পর্যায়ে মাইক্রোটিউবিউল তৈরি হয়। মাইক্রোটিউবিউল তৈরি হওয়ার জন্য প্রয়োজনীয় যে এনজাইমগুলো সেগুলো তৈরি হয়, এটিপি তৈরি হয় এবং ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এই জিনিসটা তৈরি হয়, রাইট? পরের প্রশ্ন, কোন ক্ষেত্রে মেটাকাইনেসিস ঘটে? কোন পর্যায়ে মেটাকাইনেসিস ঘটে? এটা খুবই সহজ কোশ্চেন না? তাহলে কি হবে এটার উত্তর? তাহলে সবচেয়ে সহজ একটা প্রশ্ন এটা। তাহলে উত্তর কি? মেটাকাইনেসিস, রাইট? সুমাইয়া, তুষার, উদিতা, মেহরাজ, তারপরে হলো মীর তাবাস্তুম, বুশরা, আবদুল্লাহ বিন আমিন, মরিয়ম, নিহাল, আবির। হুম, খুবই সহজ একটা কোশ্চেন। তার মানে আমরা বলেছিলাম যে মাইটোসিসের যে ধাপগুলো রয়েছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তাই না? এই ধাপগুলোতে কোথায় কি ঘটনা ঘটে সেগুলো ভালো করে পড়তে হবে। প্রোফেজ পর্যায়ে কি ঘটে আমি একটু যদি মনে করিয়ে দিই, জল বিয়োজন হয়, ক্রোমোজোমগুলো আরো বেশি খাটো এবং মোটা হয় এবং ক্রোমোজোমগুলোতে রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ক্রোমোজোমগুলো দৃষ্টিগোচর হয় এবং এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত শুরু হয়। গেল। প্রোমেটাফেজ পর্যায়ে কি ঘটে? প্রোমেটাফেজ পর্যায়ে মাকুতন্তু তৈরি হয়, মাকু যন্ত্র তৈরি হয় বা স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, ট্রাকশন বা আকর্ষণ তন্তু তৈরি হয় এবং এই পর্যায়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে এবং ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় প্রোমেটাফেজ পর্যায়ে। মেটাফেজ পর্যায়ে কি ঘটে? ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা খাটো স্পষ্ট দেখা যায় এই পর্যায়ে। ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি নিজেদের মধ্যে আরো পেঁচিয়ে যায়, এটাকে বলা হয় সুপার কয়েলিং এবং এর ফলে ক্রোমোজোমগুলো খুবই ঘন হয়ে যায়, এটাকে বলা হয় কনডেনসেশন।
এবং এই পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে দুটো অপত্য ক্রোমাটিড তৈরি হয়, রাইট? তাহলে এগুলো হয় মেটাফেজ পর্যায়ে। অ্যানাফেজ পর্যায়ে কি হয়? অপত্য ক্রোমাটিডগুলো মেরুমুখী চলন ঘটে। মেরুমুখী চলনের ফলে বাহুদ্বয় অগ্রগামী সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদ্বয় অনুগামী থাকে এবং যখন অপত্য ক্রোমাটিডগুলো মেরু কাছাকাছি পৌঁছায় তখনই অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটে এবং এই অ্যানাফেজ ধাপেই ক্রোমোজোমগুলো VLGI আকার ধারণ করে। আর টেলোফেজ পর্যায়ে কি ঘটনা ঘটে? প্রোফেজ পর্যায়ে যে ঘটনাগুলো তার যে উল্টা ঘটনা ঘটে। জল যোজন হয়, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে, মাখতন্ত্র অদৃশ্য হয়ে যায়, এই ঘটনাগুলো ঘটে। ঠিক আছে? সো এগুলো পরীক্ষায় আসে MCQ আকারে এবং এগুলো তোমার SCQ আকারেও এই কোশ্চেনগুলো আসে। পরের কোশ্চেন আমরা দেখি, কোন দশায় নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের বিলুপ্ত ঘটে? তাহলে দেখো আমি কিন্তু অলরেডি এই কোশ্চেনের উত্তরটা দিয়েছি, রাইট? তাহলে কি হবে বলো তো? তাহলে কি হবে উত্তর দেখো? ওকে, তাহলে প্রোমেটাফেজ পর্যায়ে, তাই না? তাহলে প্রোমেটাফেজ পর্যায়ে নিউক্লিয়াস এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনে বিলুপ্তি ঘটে। বিলুপ্তি ঘটে মানে হলো সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। আর যদি লেখা থাকতো নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্ত থাকে তখন উত্তর হতো মেটাফেজ পর্যায়ে। ঠিক আছে? ওকে ওকে, তাহলে কে কে উত্তর দিয়েছো দেখি? তুষার, ইশরাত, রহিমা, নিহাল, রিয়াজুল, সিয়াম, কাফি, মৃত্তিকা, মরিয়ম, মারুফা। ওকে, এবং দেখো এই প্রশ্নটা কতবার, কত সালে, কতবার আসছে, দেখেছো? কত ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে তিনটা কথা, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত শুরু হয় তখন উত্তর হবে প্রোফেজ। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে তখন উত্তর হবে প্রোমেটাফেজ। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত থাকে তখন উত্তর হবে মেটাফেজ পর্যায়ে। তাহলে এই তিনটা কথা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টে জানিয়ে দাও, যদিও এই কথাগুলো আমি এর আগে বলেছিলাম। বলো এই তিনটা কথা ক্লিয়ার কিনা তোমরা? ওকে, তোমাদেরকে একটা ফর্ম দেওয়া হয়েছে, হ্যাঁ, ফর্মটা তোমরা ফিল আপ করে দিও। তোমাদেরকে দেখো কমেন্ট সেকশনে, তোমাদের সবার কমেন্ট সেকশনে একটা ফর্ম এসছে, এই ফর্মটা তোমরা ফিল আপ করে দিও। তাহলে এই কথাটা ক্লিয়ার? ওকে, যারা এখনো ফিল আপ করেনি তারা ফিল আপ করবে।
ওকে, ঠিক আছে। পরের প্রশ্ন, ক্রোমোজোম নৃত্য কোন কোষ বিভাজনে কোথায় দেখা যায়? ক্রোমোজোমের নৃত্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটাও আসে। তাহলে কি হবে এটার উত্তর? ক্রোমোজোমীয় নৃত্য বা ক্রোমোজোম নৃত্য। তাহলে খুব সহজ কিন্তু, তাই না? নিশাত, রিয়াজুল, রহিমা, ইশরাত, নুরা, কাফি, সাদিয়া, মৃত্তিকা, নাইমা, হাফসা। ওকে, তাহলে উত্তর কি? উত্তর হলো প্রোমেটাফেজ, আমরা একটু আগে বলেছি। পরের কোশ্চেন আমরা দেখি, কোষ চক্রের সংশ্লেষণ দশায় ব্যয়িত সময় কত? সংশ্লেষণ দশা মানে কোনটা? এস দশা, তাই না? তাহলে এস দশায় কতটুকু সময় ব্যয় হয়? আর একটা সহজ কোশ্চেন, সবকিছুই সহজ, সব কোশ্চেনগুলোই সহজ, কারণ এগুলো আমরা অলরেডি এর আগে পড়িয়েছি তোমাদেরকে, রাইট? ওকে, তাহলে এস পর্যায়ে, তাহলে এটা মনে রাখার একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, না? বলো তো কি? 34, 35, 36। এখন উত্তর দিতে পারবে? কি হবে? আচ্ছা, তাহলে নিশাত, সুমাইয়া, কাফি, নুরা, আশিক, উদিত বিশ্বাস, মেহরাজ, মীর তাবাসসুম, মৃত্তিকা, ইলমা। হুম, ওকে, তাহলে উত্তর কি? 30 থেকে 50, তাই না? তাহলে জি1 এটা কি? 34 মানে 30 থেকে 40, এস 35 মানে 30 থেকে 50, আর জি2 36, 36কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? তাহলে 10 থেকে 20, তাই না? এত পার্সেন্ট। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন, ক্রোমোজোমাল ডিএনএর অনুলিপন হয় কোন পর্যায়ে? কোষ বিভাজনে ক্রোমোজোমাল ডিএনএর অনুলিপন হয় কোন পর্যায়ে? তাহলে কি হবে এটার উত্তর?
ওকে, নুরা, রিয়াজুল জান্নাত, উদিতা, রহিমা, আব্দুল কাফি, মিরাজ রহমান, তুষার, সিয়াম, আব্দুল্লাহ বিন আমিন, মারুফা। ওকে, তাহলে এটার উত্তর হলো ইন্টারফেস, তাই না? মানে প্রস্তুতি পর্যায়ে। প্রস্তুতি পর্যায়ে কোনটাতে? এস পর্যায়ে। ওকে, ঠিক আছে। তাই সবাই ক্লিয়ার জিনিসগুলো? সবাই ক্লিয়ার? ওকে, এরপরে আমরা এখন আর পড়লে যাব না, আমরা এখন পরের কোশ্চেনগুলো একটু তাড়াতাড়ি সলভ করি। হ্যাঁ, পরের কোশ্চেন দেখো, কোষ বিভাজনের কোন উপদশায় সমসংখ্যক ক্রোমোজোমের মধ্যে সিন্যাপসিস ঘটে? অলরেডি এটা আমরা আলোচনা করেছি। সিন্যাপসিস ঘটে মানে হলো কাছে আসার গল্প। তাহলে উত্তর কি? জাইগোটি। উন্নত উদ্ভিদ এবং প্রাণীতে দেহকোষ নিম্নের কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? দেহকোষ বিভাজিত হয় কোন প্রক্রিয়ায়? দেহকোষ বিভাজন হওয়া মানে দৈহিক বৃদ্ধি। তাহলে দৈহিক বৃদ্ধি এটা কোন ধরনের কোষ বিভাজনের গুরুত্ব? কি হবে বলো? কোন ধরনের কোষ বিভাজনের গুরুত্ব? ভেরি গুড, খুবই সহজ না? মাইটোসিসের গুরুত্ব, রাইট? তাহলে দেহ কোষের মানে হলো দৈহিক বৃদ্ধি। তাহলে দৈহিক বৃদ্ধি এটা হলো মাইটোসিসের গুরুত্ব, দৈহিক বৃদ্ধি। ঠিক আছে, পরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজন কোন কোষে ঘটে? আগের প্রশ্নের মত মানে আগের প্রশ্নের মধ্যেই এই উত্তরটা আছে। তাহলে কি হবে? রৌনক, নাফিসা, জিহাদ, কি হবে এটার উত্তর বলো? ওকে, তাহলে সবগুলোই, তাই না? ভেরি গুড। পরের প্রশ্ন, অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে মায়োসিস, দেখো মায়োসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কতটুকু থাকে? সমান নাকি অর্ধেক নাকি দ্বিগুণ? কি হবে উত্তর? হুম, তানহা, ইশরাত, কি হবে উত্তর এটার? তাহলে ভেরি গুড, তাহলে অর্ধেক, তাই তো? এখানে যদি 2n থাকে তাহলে এখান থেকে যে কোষগুলো তৈরি হবে তাহলে প্রত্যেকটা কোষে n n n n, 2n এর n মানে হলো অর্ধেক, রাইট? পরের প্রশ্ন, স্পোরোফাইটিক উদ্ভিদের কোথায় মিওসিস ঘটে? মিওসিস ঘটে, নট মাইটো, মিওসিস ঘটে। স্পোরোফাইটিক উদ্ভিদ, স্পোরোফাইটিক উদ্ভিদ মানে কি? ডিপ্লয়েড উদ্ভিদ বা 2n আমরা বলেছিলাম এর আগে, বা ডিপ্লয়েড উদ্ভিদ, তাই না? ডিপ্লয়েড উদ্ভিদ কোথায় মিওসিস ঘটে? কি হবে এটার উত্তর বলো? ওকে, তাহলে জনন মাতৃকোষ আমরা বলেছিলাম ক্লাসে মাতে মায়োসিস, মাতে মায়োসিস, তাই না? তাই তো? সাবিরা, রিফাত, মারুফা, হোসাইন। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা একটু ব্রেকে চলে যাই। হ্যাঁ, আমরা ঠিক 10টা 5-এ চলে আসি। হ্যাঁ, 10টা 5-এ, তারপরে আমরা ওই কোশ্চেন গুলো সলভ করবো। 10টা 5। এরপরে আমরা অ্যাডমিশনে যে এসসিকিউ কোশ্চেনগুলো, সিকিউ কোশ্চেনগুলো আসে, সেই সিকিউ কোশ্চেনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। হ্যাঁ, ওকে।
ওকে, আমরা আবার চলে আসলাম। তোমরা সবাই কানেক্টেড হয়ে যাও। কে কোথায় আছো? চলে আসো, সবাই চলে আসো। ওকে, এখন আসো আমরা কিছু সিকিউ কোশ্চেন সলভ করি। হ্যাঁ, কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায় বলতে কি বোঝায়? কোষের প্রস্তুতি পর্যায়ে কি ঘটে? তাহলে প্রস্তুতি পর্যায় মানে কি? নাম শুনে বোঝা যাচ্ছে যে প্রস্তুতি পর্যায় মানে হলো প্রস্তুতি নিবে। ঠিক আছে, তাহলে দেখো কোষ চক্রে যে পর্যায়ে কোষ বিভাজনের প্রস্তুতি চলতে থাকে, যে পর্যায়ে প্রস্তুতি চলতে থাকে তাকে ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায় বলে। এখন এই পর্যায়ে প্রায় কোষ বিভাজনের 90 থেকে 95% সময় ব্যয় হয় এই প্রস্তুতি পর্যায়ে। এবং এই প্রস্তুতি পর্যায়ে 3টা দশা রয়েছে, তাই না? কি কি দশা? একটা হলো G1, একটা হলো S, আর একটা হলো G2। এই 3টা দশা, রাইট? এর মধ্যে এই দশাগুলোতে G1 দশায় কি ঘটে? আমরা বলেছিলাম G1 দশায় আবার ওই একই কথা, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সাইক্লিন, এই জিনিসগুলো তৈরি হয়। তারপরে হলো বিভিন্ন এনজাইম তৈরি হয়, আরএনএ তৈরি হয়, তাই না? এগুলো G1 পর্যায়ে হয়। এস পর্যায়ে ডিএনএ প্রতিলিপন বা রেপ্লিকেশন ঘটে। আর G2 পর্যায়ে মাইক্রোটিউবিউল তৈরি হয়। মাইক্রোটিউবিউল তৈরি হওয়ার জন্য যে প্রয়োজনীয় এনজাইমগুলো সেগুলো তৈরি হয়। এটিপি তৈরি হয়, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এগুলো তৈরি হয়, তাই তো? ওকে, তাহলে এই জিনিসগুলো এখানে ঘটে। তাহলে ওই কথাগুলো এখানে লেখা আছে, দেখো, তাই না? তাহলে কোষের প্রস্তুতি পর্যায়ে কি ঘটে? কোষের প্রস্তুতি পর্যায়ে বলতে G1, S এবং G2 পর্যায়ে কি কি ঘটনা ঘটে সেগুলো। ওকে, আচ্ছা। আর কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়ে বলতে কি বুঝো? ওটা তো আমরা অলরেডি বলেছি। তাহলে দেখো কোষের প্রস্তুতি পর্যায়ে এই যে বিরাম 1, হ্যাঁ, বা এটার আরেকটা নাম হলো G1 পর্যায়ে, তাই না? বিরাম 1 বা G1 পর্যায়ে। তারপর হলো ডিএনএ অনুলিপন বা S পর্যায়ে, রাইট? আর বিরাম 2 বা G2 পর্যায়ে। দেখো সেই কথাগুলো এখানে লেখা আছে। ওকে, দেখো একবার রিডিং পড়ে নাও। এগুলো যদিও পড়া আছে তোমাদের, তারপরে একবার পড়ে নাও। ওকে, পরের প্রশ্ন, ক্রসিং ওভার সম্পর্কে প্রথম ধারণা দেন কে এবং ক্রসিং ওভার কিভাবে নতুন বৈশিষ্ট্য করে? তাহলে ক্রসিং ওভার সম্পর্কে প্রথম ধারণা দেন কে? দেখো, থমাস হান্ট মর্গান। ঠিক আছে, থমাস হান্ট মর্গান 1909 সালে ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন। আর ক্রসিং ওভার জিনিসটাকে আমরা বলেছিলাম যে দুইটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রোমোজোমের যে জিনের যে বিনিময়, জিনের অংশের যে বিনিময়, তাকে বলছি আমরা ক্রসিং ওভার। নন সিস্টার ক্রোমাটিড কি, এগুলো কিন্তু আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, এগুলো আমরা আলোচনা করেছি। আমি তারপরে তোমাদের মনে করানোর জন্য আরেকবার বলে দিই। তাহলে এটা মনে করো বাবার ক্রোমোজোম, বাবার ক্রোমোজোমের এটা একটা ক্রোমাটিড, এটা আর একটা ক্রোমাটিড, তাই না? এটা আর একটা ক্রোমাটিড। তাহলে এই দুইটা ক্রোমাটিড, তাহলে এখানে দুইটা ক্রোমাটিড কিন্তু, রাইট? তাহলে এটা একটা ক্রোমাটিড, এটা আর একটা ক্রোমাটিড, দুইটা ক্রোমাটিড। তাহলে এই দুইটা ক্রোমাটিড গুলোকে, দুইটাকে পরস্পরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, রাইট? তাহলে এই দুইটা হলো পরস্পরের সিস্টার ক্রোমাটিড, সিস্টার সিস্টার তাহলে সিস্টার ক্রোমাটিড, রাইট? আচ্ছা, এটা মনে করো বাবার, হ্যাঁ, এটা হলো বাবার ক্রোমোজোম। আচ্ছা, এখন আমি মায়ের ক্রোমোজোম আঁকি। এটা মনে করো মায়ের ক্রোমোজোম। এটা হলো মায়ের ক্রোমোজোম, হ্যাঁ, এটা হলো মায়ের ক্রোমোজোম। ওকে, তাহলে এই দুইটা ক্রোমাটিড, আমি যদি বলি এই দুইটা ক্রোমাটিডও পরস্পরের কি সিস্টার ক্রোমাটিড, এটা আর হলো এটা। এই দুইটা ক্রোমাটিড পরস্পরের কি সিস্টার ক্রোমাটিড, তাই না?
এরাও পরস্পর পরস্পরের সিস্টার ক্রোমাটিড। তাহলে এই দুইটা পরস্পর পরস্পরের কি, যে এই দুইটা তাহলে পরস্পর পরস্পরের কি? আমি যদি বলি এই দুইটা ক্রোমাটিড পরস্পর পরস্পরের, তাহলে কি এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড এরা পরস্পর পরস্পরের কি? এরা পরস্পর পরস্পরের হলো নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, এরা পরস্পর পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এই যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কাজমার তৈরি হয়, কাজমাটা তৈরি হয়, দেন এরপরে ক্রসিং ওভার ঘটে, তাই না? জিনের অংশের বিনিময় ঘটে। ঠিক আছে, এই হলো সেই নন সিস্টার ক্রোমাটিড। এবং এগুলো কোন দশায় দেখা যায়, কোন পর্যায়ে দেখা যায়? এগুলো দেখা যায় হলো প্যাকাইটিন পর্যায়ে, প্যাকাইটিন উপপর্যায়ে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, দুটি হোমোলোগাস ক্রোমোজোমের বাইভ্যালেন্ট অবস্থায় দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। এখন ক্রসিং ওভারের ফলে যেহেতু দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, ফলে জিনগত পরিবর্তন হয়। মানে বাবার বৈশিষ্ট্য মায়ের জিনের মধ্যে কিছু চলে গেল, বাবার কিছু বৈশিষ্ট্য মায়ের ক্রোমোজোমে চলে গেল, আবার মায়ের কিছু বৈশিষ্ট্য বাবার ক্রোমোজোমে চলে গেল। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে করে জিনের পরিবর্তনের ফলে জীবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। এগুলো কিন্তু আমরা অলরেডি পড়েছি এর আগে। পরের প্রশ্ন, ক্যারিওকাইনেসিস বলতে কি বোঝায়? আমরা বলেছিলাম যে কোষ বিভাজন মানে হলো দুইটা জিনিসের বিভাজন, একটা হলো নিউক্লিয়াসের বিভাজন আর একটা হলো সাইটোপ্লাজমের বিভাজন, রাইট? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এখন এই যে নিউক্লিয়াসের বিভাজন, এই নিউক্লিয়াসটা যে ভাগ হয়, এই নিউক্লিয়াসটাই 5টা ভাগে ভাগ হয়, মানে 5টা পর্যায়ে অতিক্রম করে ভাগ হয়: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে ক্যারিওকাইনেসিস যখন শেষ হয়ে গেল, টেলোফেজ পর্যায়ে যখন শেষ হয়ে গেল, দেন সাইটোকাইনেসিস ঘটনাটা ঘটে। এখন এই যে ক্যারিওকাইনেসিস হবে, এই যে প্রথমে নিউক্লিয়াসটা ভাগ হবে, ক্যারিওকাইনেসিস হবে, তার আগে কোষের প্রস্তুতি নিতে হয়, এটাকে বলছি আমরা প্রস্তুতি পর্যায়, রাইট? ওকে। তাহলে দেখো, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। মাইটোসিস বিভাজন বলতে মূলত ক্যারিওকাইনেসিসকেই বোঝানো হয়ে থাকে। মাইটোসিস বলতে মূলত বোঝায় ওই ক্যারিওকাইনেসিস, মানে হলো নিউক্লিয়াসের বিভাজন। এক্ষেত্রে মাইটোসিস বিভাজনে টেলোফেজ পর্যায়ে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এজন্যই যেসব কোষে নিউক্লিয়াস থাকে না, সেই কোষগুলোতে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন হয় না। যেমন আমরা যদি বলি লোহিত রক্তকণিকা, বলতো পরিণত লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে কি থাকে না? পরিণত লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে কি থাকে না? পরিণত লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে কি থাকে না? নিউক্লিয়াস থাকে কি থাকে না? থাকে না। তাহলে নিউক্লিয়াস বিহীন নাকি? তাহলে যদি নিউক্লিয়াস বিহীন হয়ে থাকে, তাহলে বলো তো পরিণত লোহিত রক্তকণিকাতে মাইটোসিস কোষ বিভাজন ঘটবে? ঘটবে না। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো আদি কোষে নিউক্লিয়াস থাকে কি থাকে না? আদি কোষে নিউক্লিয়াস থাকে কি থাকে না? বলো। আদি কোষে নিউক্লিয়াস থাকে কি থাকে না? ইয়েস অর নো? তাসনিয়া, জেনিফা, ফাতিমা, থাকে কি থাকে না? কেউ বলছে থাকে, কেউ বলছে থাকে না। সঠিক উত্তর কি হবে শুনি? সাদিয়া, মেজবা বলছে থাকে, নুসরাত বলছে থাকে না। ধ্রুব বলছে থাকে না। আদি কোষে নিউক্লিয়াস থাকে কি থাকে না? সুগঠিত নিউক্লিয়াস থাকে কি থাকে না? তাহলে আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তাহলে যেহেতু আদি কোষে নিউক্লিয়াস থাকে না, সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাহলে আমরা বলতে পারি আদি কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। তাহলে বলো তো আদি কোষে কোন ধরনের কোষ বিভাজন ঘটে? বলো।
আদিকোষে কোন ধরনের কোষ বিভাজন ঘটে? অ্যামাইটোসিস, ভেরি গুড। তাহলে আদিকোষে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে, তাই না? অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস। তাহলে যেসব জীব আদিকোষী, তাহলে আদিকোষী জীব যেগুলো, সেগুলোতে অ্যামাইটোসিস ঘটবে। আদিকোষী জীবের উদাহরণ দাও তো কেউ। আদিকোষী জীব কি কি রয়েছে? তাসনিয়া, উদাহরণ দাও। আদিকোষী জীব কি কি রয়েছে বলো। অ্যামিবা, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, তাই না? রাইট, ওকে। তাহলে এদের মধ্যে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। ওকে, ঠিক আছে। কোষ চক্র বলতে কি বোঝায়? তাহলে আমরা বলেছিলাম কোষ চক্র। তাহলে কোষ বিভাজন পড়ার সময় আমরা বলেছিলাম প্রস্তুতি পর্যায়ে, বিভাজন পর্যায়ে। 90 থেকে 95% সময় ব্যয় হয় প্রস্তুতি পর্যায়ে, 5 থেকে 10% সময় ব্যয় হয় বিভাজন পর্যায়ে। রাইট, এই বিভাজন পর্যায়ে আবার দুইটা অংশ, একটা হলো ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। আর প্রস্তুতি পর্যায়ে আবার তিনটা অংশ, G1, S এবং G2 পর্যায়ে। রাইট, তাহলে এই যে বিভাজন পর্যায়ে আর প্রস্তুতি পর্যায়ে, এই দুটোকে একসাথে আমরা বলছি কোষ চক্র। ঠিক আছে, তার মানে বিভাজিত কোষ বিভাজন হওয়ার আগে প্রস্তুতি নিতে হচ্ছে, তারপর কোষ বিভাজন হয়ে গেল, হওয়ার পরে আবার প্রস্তুতি নিচ্ছে, আবার বিভাজন হচ্ছে, 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 এইভাবে করে চলতেই থাকে। তাহলে এটাকে বলছি আমরা কোষ চক্র। তাহলে দেখো, কোষ বিভাজনের ক্ষেত্রে প্রস্তুতিমূলক পর্যায় ও বিভাজন পর্যায়কে একত্রে কোষ চক্র বলা হয়। প্রস্তুতিমূলক পর্যায় ইন্টারফেজ নামে পরিচিত, বিভাজন পর্যায়ে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই ধাপগুলো ঘটে থাকে। এবং কোষ চক্রের মোট সময় 5 থেকে 10% সময় ব্যয় হচ্ছে হলো সেই বিভাজন পর্যায়ে, আর 90 থেকে 95% সময় ব্যয় হচ্ছে ওই ইন্টারফেস পর্যায়ে। এবং এই যে কোষ চক্র, এই যে প্রথমে প্রস্তুতি নিচ্ছে, তারপরে বিভাজন হচ্ছে, আবার প্রস্তুতি নিচ্ছে, আবার বিভাজন হচ্ছে, আবার প্রস্তুতি নিচ্ছে, আবার বিভাজন হচ্ছে, এই জিনিসটা নিয়ন্ত্রণ করে কে? ওই যে P53 প্রোটিন। বুঝতে পেরেছ? এই জিনিসটা টোটালি নিয়ন্ত্রণ করে, কোষ চক্র টোটালি নিয়ন্ত্রণ করে হলো P53 নামক প্রোটিন। ওকে, তাহলে P53 নামক প্রোটিন, এইটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে কোষ চক্রের যে নিয়ন্ত্রণ সেটা থাকবে না। কোষ চক্র যেটা প্রস্তুতি, তারপর হলো বিভাজন, প্রস্তুতি, বিভাজন, এই জিনিসটা থাকবে না। ঠিক আছে, ওকে। কোষ চক্রের এস দশাটি সৃষ্টি হয় কেন? বলো, বলো তো। এস দশাটা সৃষ্টি হয় কেন? এস দশার দরকার কি? এস দশায় কি হয়? এস দশায় কি হয়? ডিএনএর প্রতিলিপন হয়। ডিএনএ প্রতিলিপন দরকার কেন? ডিএনএ প্রতিলিপন না হলে সমস্যা কি ছিল? মনে আছে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করেছিলাম ক্লাসে, যে এটা একটা কোষ, ডিপ্লয়েড কোষ। এই কোষ থেকে মাইটোসিস প্রক্রিয়ায় দুইটা কোষ তৈরি হচ্ছে। এখানেও 2n ক্রোমোজোম আছে, বা 2n না দিয়ে আমি ক্রোমোজোম সংখ্যাটাই বলি তোমাকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আছে 46টা ক্রোমোজোম। যে দুইটা কোষ তৈরি হলো, এই যে এটা একটা কোষ, এখানেও 46টা ক্রোমোজোম, এখানেও 46টা ক্রোমোজোম।
এখন কথা হলো, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম এই কোশ্চেনটা, যে আছে তো 46টা মাতৃকোষে, তাহলে এখানে 46, এখানে 46, যোগ করলে হয় 92। তাহলে এক্সট্রা ক্রোমোজোম গুলো আসলো কোথা থেকে? রাইট? তাহলে এক্সট্রা ক্রোমোজোম আসলো কোথা থেকে? ওই যে সেই ডিএনএ। তাহলে এটা হলো ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের মধ্যে আমরা জানি কি থাকে? ডিএনএ থাকে, এই যে ডিএনএ। তাহলে এই ক্রোমোজোমটা, এটাতে এখন ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। এই যে দ্বিগুণ হয়ে গেল, এই যে দ্বিগুণ হয়ে গেল। তাহলে এখানে কয়টা ক্রোমোজোম? এখানে কয়টা ক্রোমোজোম? বলো, বলো তো, এখানে কয়টা ক্রোমোজোম? এখানে কয়টা ক্রোমোজোম আর কয়টা ক্রোমাটিড বলো তো? কয়টা ক্রোমোজোম এবং কয়টা ক্রোমাটিড দেখতে পাচ্ছ? বলো। কেউ বলছে 2টা ক্রোমোজোম 2টা ক্রোমাটিড, কেউ বলছে একটা ক্রোমোজোম একটা ক্রোমাটিড। এগুলো কিন্তু আমি ক্লিয়ার করেছিলাম তোমাদেরকে ক্লাসে। এখনো কেন ভুল হচ্ছে তোমাদের? এখনো কেন ভুল হচ্ছে? 2টা ক্রোমোজোম 2টা ক্রোমাটিড। ক্রোমোজোম সংখ্যা হিসাব করা হয় সেন্ট্রোমিয়ার কয়টা তার উপর ভিত্তি করে। এখানে সেন্ট্রোমিয়ার কয়টা দেখতে পাচ্ছ? এখানে সেন্ট্রোমিয়ার কয়টা? হুম, একটা না? তাহলে এখানে একটাই ক্রোমোজোম। কি অবস্থায় আছে? দ্বিগুণ অবস্থায় আছে। আর ক্রোমাটিড কয়টা? এখানে 2টা ক্রোমাটিড। এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। আমি যদি এরকম আরেকটা ছবি আঁকি, এরকম যদি আঁকি আরেকটা ছবি, বলো এখানে কয়টা ক্রোমোজোম কয়টা ক্রোমাটিড? কয়টা ক্রোমোজোম কয়টা ক্রোমাটিড? এখানে একটাই ক্রোমোজোম। কেন? কারণ সেন্ট্রোমিয়ার একটা। ক্রোমাটিড কয়টা? একটাই ক্রোমোজোম একটাই ক্রোমাটিড, যে একটাই ক্রোমাটিড। কিন্তু এখানে ডিএনএ দ্বিগুণ অবস্থায় নেই। এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করেছিলাম না ক্লাসে? মনে নাই? হ্যাঁ, ওকে। তাহলে দেখো সেই কথাটাই বলেছে যে এজোর সৃষ্টি না হলে কোষ বিভাজন সম্ভব নয়। এ দশায় বিভিন্ন হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়, যা ডিএনএর সাথে মিলে নিউক্লিয়াসোম গঠন করে, এবং এ দশায় অন্যান্য প্রোটিনও সংশ্লেষ হয়। প্রাণী কোষ এবং কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদে কোষে সাইটোপ্লাজমের সেন্ট্রিওলের দ্বিতীয়করণ ঘটে। ঠিক আছে, ওকে। কায়াজমা বলতে কি বুঝো? কায়াজমা মনে আছে? প্যাকেটিন দশায় 2টি নন সিস্টার ক্রোমাটিড এভাবে করে এক্স অক্ষরের মতো ধারণ করে, এই যে এক্স অক্ষরের মতো, এটাকে বলছি আমরা কায়াজমা। রাইট? এই যে 2টি নন সিস্টার ক্রোমাটিড। ক্লিয়ার? সহজ না? এই জিনিসগুলো তো আমরা পড়েছি ক্লাসে, নাকি? ওকে, তো কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো এখন। তার কোশ্চেনগুলো কিন্তু খুবই স্পেসিফিক, পরীক্ষায় এই টাইপের কোশ্চেনগুলোই আসে ঘুরে ফিরে। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা এই চ্যাপ্টারের উপরে? আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি খুব চুলচেরা বিশ্লেষণ করেই আমরা পড়েছি। আশা করি এর বাইরে আর কোশ্চেন থাকার কথা না তোমাদের কারো। আবির, কোনো কোশ্চেন আছে? তানহা, না, মেডিকেলে কোনো সিকিউ কোশ্চেন থাকে না এখন পর্যন্ত। ফারহানা, কোনো কোশ্চেন নেই? সব বুঝতে পেরেছো তোমরা এই চ্যাপ্টারটা? ফুল চ্যাপ্টার ক্লিয়ার?
পড়া মনে থাকে না কি করবে? তোমাকে বারবার রিভিশন দিতে হবে। পড়া মনে রাখার এই একটাই ওয়ে আছে। কোনো কোয়েশ্চেন নেই। খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্রতিটা ক্লাস করেছো। ওকে। কারোরই কোনো কোয়েশ্চেন দেখছি না আমি। নুসাইবা বুঝতে পেরেছে। মানুষের দেহে কয়টা ক্রোমোজোম থাকে? এখন এসে যদি এই কথা জিজ্ঞেস করো কিভাবে হবে বলো? মানুষের দেহে প্রতিটি কোষে 46 টি ক্রোমোজোম থাকে। হুম? ওকে। হ্যাঁ, 23 জোড়া বা 46 টি ক্রোমোজোম থাকে। বায়োলজি ফেভারিট সাবজেক্ট হয়ে গেছে অনেকের। হ্যাঁ, ক ইউনিটের জন্য এরকম ছোট, ছোট কোয়েশ্চেন থাকে আরকি। হ্যাঁ? খুব বড় টাইপের না। এরকম। মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য কি ফিজিক্সে ভালো হতে হয় কিনা? হ্যাঁ, মনে রাখতে হয় তো। মনে তো রাখতে হবে। ওকে। সুমাইয়া জিজ্ঞেস করছে প্যাকাইটিন কি? এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। তোমরা রেকর্ড ক্লাসটা দেখে নিও। হ্যাঁ? ওকে। ঠিক আছে। তো ঠিক আছে। আ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।